বন্ধুরা আমরা হাই রোডে কানেক্ট করে গেছি। আর কালকে তো তোমাদের অলরেডি দেখিয়েছি আগের বছর মেঘফাটা বৃষ্টির জন্য মানালির কী অবস্থা হয়েছে। বিয়াস নদীতে যে মানে বাড় বা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, বা প্রচণ্ড মানে কি বলবো মেঘফাটা বৃষ্টির জন্য যে জলোচ্ছ্বাস হয়েছিল, তার জন্য দেখতেই পাচ্ছ মানালির যে হাইওয়ে রয়েছে তার অর্ধেকটা কিন্তু প্রায় বিয়াস নদীর গর্ভে তলিয়ে গেছে। তো যাই হোক, অনেকটা বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করে দিয়েছে, কিন্তু এখনও সেই ছাপ কিন্তু রয়ে গেছে মানালির বুকে। সব জায়গায় কিন্তু এখনও পর্যন্ত পুরো কনস্ট্রাকশন রেডি করতে পারেনি, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো হয়ে গেছে। তোমরা আরামসে আসতেও পারবে এবং সাবধানে এখান থেকে বেরিয়েও যেতে পারবে, কারণ সেরকম সমস্যা হচ্ছে না। কিছু জায়গায় অফ রোড রয়েছে, বাকি ওটা ম্যানেজেবল, ওটা অসুবিধার কিছু নেই। যাই হোক, চলো এখান থেকে কুল্লু মোটামুটি 50 কিলোমিটার। রাস্তার মধ্যে কিন্তু এর আগের বার আমরা যেখানে রিভার রাফটিং করেছিলাম সেই জায়গাগুলো পড়বে। ইচ্ছে ছিল এবারও রিভার রাফটিং করার, কিন্তু আমরা দুজনেই আছি, অন্য কারোর সাথে গ্রুপ বানিয়ে রিভার রাফটিং করতে ঠিক পোষাবে না। আগের বার অনেকে ছিলাম, একসাথে করেও ছিলাম। একটা রাফটের মধ্যে 6 জন করে নেয়, আর 2 জন আমরা রয়েছি, তো আরও 4 জন অন্য কাউকে জোগাড় করতে হবে। তাই জন্য আর এবার আমরা রিভার রাফটিং করছি না মোটামুটি। তো যাই হোক, কুল্লু পৌঁছাতে আমাদের এই 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। কুল্লুতে একটা সুন্দর ব্রিজ আছে, ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, দেন বেরিয়ে যাবো। চলো এগোই, আর একটু এগিয়ে তোমাদেরকে আবার কানেক্ট করছি। এই দেখো, এখান থেকে আর একটা নতুন অ্যাক্টিভিটি দেখলাম এখন, হট এয়ার বেলুনে এখান থেকে অ্যাডভেঞ্চার করানো হচ্ছে, এয়ার লিফট করানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মানালিতে এটা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমরা অতটা চোখে পড়েনি। আর ওয়েদার আপডেট আজকে কিন্তু ক্লাউডি রয়েছে, যার জন্যে কালকেও বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হতে পারে, ওভারকাস্ট কন্ডিশন। তার জন্য কিন্তু রেন লাইনার অলরেডি পরেই আমরা গাড়িটা শুরু করলাম, কারণ যদি আবার মাঝ রাস্তায় বৃষ্টি এসে যায় রেন লাইনার পড়তে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ আমরা তো গিয়ার আপ থাকি। সেই জন্যে দেখতেই পাচ্ছ এখানে হট এয়ার বেলুনের এয়ার লিফটিং চলছে। তোমরা যদি আসো এখানে আর যদি শখ থাকে তাহলে করতে পারো। আর কালকে কিন্তু প্যারাসেলিংও হচ্ছিল সোলাং ভ্যালিতে, 2000 টাকা করে লেখা ছিল, কমই ছিল। দার্জিলিংয়ে 3,500-4 হাজার টাকা করে নেয়, ওই মোটামুটি 15-20 মিনিটের একটা ফ্লাইট টাইম দেয়। এখানে বরঞ্চ সস্তা, এখন কেন জানি না, টুরিস্ট হয়তো একটু কম আছে যার জন্য একটু সস্তা নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের পাশ থেকে বিয়াস নদী বয়ে গেছে, আর কি সুন্দর হট এয়ার বেলুনটাও জাস্ট লিফট হওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে ভ্যালির ভিউ ফ্রম মানালি টু কুল্লু হাইওয়ে। এই দেখতেই পাচ্ছ এই যে হট এয়ার বেলুন। চলো দেখো ফ্রেন্ডস, কুল্লু যাওয়ার পথে বিয়াস নদী কতটা চওড়া হয়ে গেছে। এর আগের বার যখন 2022 সালে এসেছিলাম তখন কিন্তু রাস্তা ওই পাশ থেকে ছিল, রাস্তা এদিক থেকে ছিলই না। এবং দেখো বিয়াস নদী পুরো অর্ধেকটা রাস্তা নিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ এই যে ভাঙাচোরা অবস্থা। এখন ব্রো সাইড থেকে রাস্তা বানিয়ে দিয়েছে, আর এগুলো টেম্পোরারি পুল, এগুলোও সব ভেঙে গেছিলো, দেখতেই পাচ্ছ। টেম্পোরারি পুল বানিয়ে দিয়েছে যাতে লোকেরা এপাশ থেকে ওপাশে যেতে পারে, বিয়াস নদীকে ক্রস করতে পারে। চলো, এই তো এখানকার রোড কন্ডিশন এখনও পর্যন্ত, বাট মোটামুটি খারাপ অবস্থা নেই, ভালোভাবেই গাড়ি চলাচল করতে পারে তার মতো রাস্তা কিন্তু ব্রো যথেষ্ট বানিয়ে দিয়েছে। আর আজকে টেম্পারেচার কিন্তু গরমই লাগছে বলতে গেলে, ওভারকাস্ট কন্ডিশন, সকাল থেকে সূর্যের দেখা পাওয়া যায়নি। বৃষ্টি হতে পারে কিন্তু এখনও পর্যন্ত স্টিল বৃষ্টি স্টার্টও হয়নি, গরমই লাগছে। রেন লাইনার পরে আছি আর জাস্ট রাইডিং জ্যাকেটটা পরে আছে, আর ভেতরে একটা পাতলা টি শার্ট। এই 3টে লেয়ার করেছি, তাতেই গরম লাগছে, বুঝে নাও মানালির টেম্পারেচারের অবস্থা কী। আর কালকে রাতেও কম্বল একটা গায়ে দিয়েছিলাম, তাতে গরম লাগছে, আবার কম্বল খুলে দিলে ঠান্ডা লাগছে, এরকম একটা সিচুয়েশান। তো খুব একটা ঠান্ডা নেই এখানে, ওই মোটামুটি 19-20 ডিগ্রি চলছে, রীতিমতো গরমই লাগবে। এইসব এলাকায় 19-20 ডিগ্রি মানে গরমই লাগবে তোমার, এটুকুনি বলে দিলাম। চলো বিয়াস নদীর পাড় দিয়ে আস্তে আস্তে কুল্লুর দিকে এগিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ নদীর মধ্যিখানে ডোজার গিয়ে এখনও কাজ করছে। এখনও পর্যন্ত কিন্তু নদীর গতিপথকে আগের জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয়নি। নদী কিন্তু সেই হাইওয়ের ওপর দিয়েই বইছে, মানে হাইওয়েটা আগে যেখান থেকে ছিল সেই জায়গাটার উপর দিয়েই বইছে। যতক্ষণ না নদীর গতিপথকে চেঞ্জ করতে পারবে ততক্ষণ কিন্তু নতুন হাইওয়ের কনস্ট্রাকশন এখানে স্টার্ট করা যাবে না, কারণ আবার তাহলে বৃষ্টি বা এই যে বর্ষা আসছে আবার কিন্তু সেই রাস্তাটা এই বিয়াস নদীর জলেই ধসিয়ে দেবে। এই কুল্লু যাওয়ার পথেই কিন্তু রিভার রাফটিং হতো, কিন্তু বিয়াস নদীতে এত পাথর রয়েছে যে সেরকমভাবে রাফটিং কিন্তু কেউ করছে না। পাথর বেশি রয়েছে, জল কম রয়েছে, জলের ডেপথ নেই, প্রচুর পাথর পড়ে আছে। এই অবস্থায় রিভার রাফটিং করা কিন্তু অনেক বেশি রিস্কি হয়ে গেছে, কারণ জলের ডেপথ তো কমে গেছে আর ফ্লোটাও খুব সরু হয়ে গেছে। খরস্রোতা হিসেবে স্পিডে জল যাচ্ছে, কিন্তু
ডেপথ নেই এবং চারদিকে শুধু পাথরে পাথর পড়ে আছে নদী উপত্যকায়। তো সেক্ষেত্রে রিভার রাফটিং খুব একটা বেশি লোক ইন্টারেস্ট দেখাচ্ছে না, আমি তো দেখতেও পাচ্ছি না ইনফ্যাক্ট হচ্ছে কি না। লেখা রয়েছে রাফটিং অ্যাক্টিভিটি, কিন্তু কেউই করছে না। কিন্তু প্যারাসেলিং প্রচুর লোক করছে। রাস্তায় আসার পথে একটু আগে আমি অনেক প্যারাশুট এবং হট এয়ার বেলুন কিন্তু উঠতে দেখেছি। যাই হোক, চলো তোমরা তাহলে এখানে এসে রাফটিংটা এখন একটু অ্যাভয়েডই করতে পারো, কারণ নদীর যে অবস্থা, রাফটিং করাটা কতটা সেফ সেটা মানে বুঝতেই পারছো তোমরা। আর প্যারাসেলিং আর ওই হট এয়ার বেলুন ওগুলো ঠিকঠাক আছে, ওগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। রিভার রাফটিং চলছে, এদিকে পাথরটা অতটা নেই। তো যাই হোক, এখানে কিন্তু রিভার রাফটিং হচ্ছে। মোটামুটি পার হেড 1000 টাকা করে চাইবে, কিন্তু একটু দরদাম করলে 500 থেকে 700 টাকার মধ্যে কিন্তু সেগুলো সেটেল হয়ে যায় পার হেড। এবার একটা বোটে 6 জন হয় ম্যাক্সিমাম, 600 টাকা করে যদি হয় 6 6 3600, ওই 4000 টাকার মতো একটা বোটের ভাড়া নেয় ওরা। এবার যতজন থাকলে ততজন দিয়ে ভাগ হবে। যদি দুজনে যাও দুজনেই 4000 টাকা দিতে হবে। যদি 6 জন দাও তাহলে হলো একটু কম পড়বে, 600 700 টাকা করে পড়বে এরকম। প্রচুর এখানে রিভার রাফটিংয়ের কাউন্টার আছে। এরা কিন্তু সেই যেখান থেকেই বুক করো তোমায় নিয়ে যাবে একই জায়গায়, এবং ওখান থেকে একই জায়গায় গিয়ে এই রাফটিংটা শেষ হবে। বলে ওরা 8-9 কিলোমিটার, বাট অত দূর ওরা নিয়ে যায় না, ওই 4-5 কিলোমিটারের মতো নিয়ে যায় ব্যাস। চলো, এর আগের বার যেহেতু রাফটিং করেছিলাম এবার আর করলাম না, জাস্ট এবার বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ রাফটগুলো এখানে রেডি হচ্ছে। এই জলের স্রোত আর তার মধ্যেই রাফটিং চলছে। এই যে দুখানা রাফট যাচ্ছে, ওই যে দেখো এখান থেকে পরিষ্কার ভিউটা দেখা যাচ্ছে। ওই যে রিভার রাফট হচ্ছে, 4 জন 5 জন করে একটা রাফটে রয়েছে। এই হচ্ছে কুল্লুর রাফটিং বিয়াস নদীর ওপর। আর এখানেই দেখতেই পাচ্ছ একটা গাড়ি উল্টে গেছে, এই যে ক্রেনে করে তুলছে। এই যে গাড়িটা উল্টে গেছে বিয়াস নদীর ওপরে পুরো। চলো, এখানে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়, বুঝেছো তো। রাস্তা অর্ধেক ভাঙা, বিয়াস নদীতে ঢুকে গেছে, যদি একটু এপাশ ওপাশ হয়েছে তাহলে কিন্তু বড় বড় দুর্ঘটনা হওয়াটা খুব স্বাভাবিক এখানে। আমরা প্রায় কুল্লু এসেই গেছি, দেখতেই পাচ্ছ এই নিচের রাস্তাটা কিন্তু কুল্লুর দিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু মান্ডির দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কুল্লুতে আজকে স্টে করবো না, আমরা যাচ্ছি সিমলা। তো এই ব্রিজ দিয়ে আমরা কিন্তু মান্ডির দিকে এগিয়ে গেলাম। আর এই হচ্ছে কুল্লু শহর। আর এই হচ্ছে কুল্লু ব্রিজ থেকে ভিউ, দেখে নাও। এই যে আমাদের ডান দিকে এখন কুল্লু শহর দেখা যাচ্ছে, আর পাশ থেকে কিন্তু এখন আমাদের ডান দিকে বিয়াস নদী বয়ে যাচ্ছে। আমরা কুল্লু ব্রিজ টপকে বাঁ দিকে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু মণিকরণ যাওয়ার রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। মণিকরণ কিন্তু বাঁ দিকে চলে যাচ্ছে, যেখানে মণিকরণের কিন্তু বিখ্যাত সেই গুরুদ্বারা আছে। তো আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম সিমলার উদ্দেশ্যে। আমরা এখন কিন্তু কুল্লু থেকে একটুখানি এগিয়ে, ওই ধরে নাও 20-25 কিলোমিটার মতো এগিয়ে, আবার মান্ডির থেকে এখনও পর্যন্ত মান্ডি এখান থেকে 30 কিলোমিটারের মতো বাকি আছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু ব্রেক নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু ঘুম পাচ্ছিল, চোখে মুখে জল দিলাম। বুঝতেই পারছো এরকম একটা ওয়েদারেতে, মেঘলা ওয়েদারেতে গাড়ি চালানোটা সত্যিই মানে কি বলবো, আর প্রচণ্ড ঘুম পায়, খুব স্লিপি লাগছিল। একটু দাঁড়িয়ে মুখ চোখে জল দিয়ে দিলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, যাতে একটু চার্জ আপ হয়ে যায়। চলো আবার এগোচ্ছি। মান্ডি যাওয়ার পথে এই দিকটার ভিউটা দেখো, বেশ সুন্দর। বাঁদিক দিয়ে কিন্তু আমাদের সেই বিয়াস নদী বয়ে যাচ্ছে। অর্ধেক রাস্তা আগের বারের সেই ধ্বংসলীলায় বিয়াসের গর্ভে চলে গেছে, তাই জন্যে একটু দেখে শুনে চালাতে হচ্ছে। মায়ের সেই রাস্তা দেখছি ইট দিয়ে ঘেরা, এবং অর্ধেকটা রাস্তা প্রায় বিয়াসের রাতের নিচে চলে গেছে।
এই আর একটা টানেলে এন্টার করছি আমরা। দেখতেই পাচ্ছ মান্ডি, চণ্ডীগড়, পাঠানকোট সব সোজা এই টানেল দিয়ে। টানেল নাম্বার 12। চলো, এই টানেলটাই কিন্তু খুব সুন্দর আলো আছে আর দেখতেও সুন্দর লাগছে, এবং নতুন টানেল দেখেই বোঝা যাচ্ছে। এর আগের টানেলটা কিন্তু অনেক পুরনো টানেল ছিল। বন্ধুরা, এই হচ্ছে সেই বিখ্যাত মান্ডি ড্যাম। দেখো, এই মান্ডি ড্যামের ওপর দিয়ে কিন্তু আমরা ওই পারে চলে যাব, এই ব্রিজটার ওপর দিয়ে ড্যামের। এই হচ্ছে মান্ডি ড্যাম। এখানে বিয়াসের জলটাকে আটকে রেখে খুব সম্ভবত জলবিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার জেনারেশন করা হচ্ছে। দেখো, এপাশে জলটাকে আটকে রেখেছে আর ওপাশে দেখো নদীতে কিন্তু একদম জলই নেই, বা আস্তে আস্তে করে ছাড়া হচ্ছে। চলো, মান্ডির ড্যামের থেকে এবার এগিয়ে যাই মান্ডি টাউনের দিকে। বন্ধুরা, আমরা কিন্তু মান্ডি মোটামুটি পৌঁছে গেছি, মান্ডি টাউন। মান্ডি ড্যাম তো আগেই দেখালাম। এইখানে কিন্তু হাইওয়ের ধারে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ধাবা আছে। এখানে কিন্তু আরামসে তোমরা কিছুক্ষণ রেস্ট নিতে পারবে, লাঞ্চ করতে পারবে। বেশিরভাগই ভেজ, পিওর ভেজ ধাবা এগুলো, পাঞ্জাবি ধাবা। চলো এগোই। মান্ডির এই পার্টটা কিন্তু পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। এখানে বেশিরভাগ সময় ল্যান্ডস্লাইড হয়, যার জন্য রাস্তা পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। কিন্তু এখন কিন্তু দেখছি পুরো টারম্যাকই রয়েছে। এর আগের বার যখন এসেছিলাম 2022-এর অক্টোবর মাসে, তখন কিন্তু এইগুলো পুরো ভাঙাচোরা অফরোড ছিল। ঠিক পাচ্ছ ল্যাম্পপোস্টের অবস্থা কি, মানে এখানে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বা ল্যাম্পপোস্ট সব সমেত নিয়ে নিচে চলে যায় নদীতে। এখন কিন্তু ল্যান্ডস্লাইড স্টার্ট হয়নি এখানে, কারণ এখনও বর্ষাকাল, এইদিকে বৃষ্টি সেরমভাবে হয়নি, তাই জন্য রাস্তা কিন্তু টারম্যাকই রয়েছে, যথেষ্ট সুন্দর। মান্ডির এই ল্যান্ডস্লাইড জোনটায় কিন্তু সবসময় কনস্ট্রাকশনের কাজ চলে, কারণ এখানে সবসময় ল্যান্ডস্লাইড হতে থাকে। তাই জন্য ব্রো বা পিডাব্লিউডি সবসময় রাস্তার কাজও করতে থাকে। তো যার জন্য এখানে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য ট্রাফিক খুব স্লো মুভ করে এবং কনজেশন বা জাম লেগে যায়। কিন্তু আজকে রাস্তার কন্ডিশন ভালো, এর আগেও আমি তোমাদেরকে দেখালাম, তাই জন্যে কিন্তু কোনো কনজেশন বা রোড জ্যাম আমরা কিন্তু পাইনি। বেশ ইজিলি এবং খুব তাড়াতাড়ি আমরা ওই মান্ডির অফরোড বা ল্যান্ডস্লাইড এরিয়াটা টপকে গেলাম। চলো এবার এগোই প্রপার মান্ডি টাউনের দিকে। এই হচ্ছে মান্ডির আইএসবিটি, মানে ইন্টারস্টেট বাস টার্মিনাল। আমরা কিন্তু এখন পুরো মান্ডি প্রপার টাউন বা সিটির মধ্যে ঢুকে এসেছি। জাস্ট এখান থেকে রাইট সাইড নিয়ে আবার লেফট সাইড নিলে আমরা কিন্তু সুন্দরনগরের রাস্তা পেয়ে যাব সিমলার পথের। চলো, মান্ডিটা টপকে আমরা কিন্তু 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ খুব ভালো রাস্তার কন্ডিশন। এবার একটু ট্রেনে চালাবো যতটা এগিয়ে যাওয়া যায় এই হাইওয়ে দিয়ে। চলো, এই যে এটা হচ্ছে সুন্দরনগর। আমরা কিন্তু সুন্দরনগরকে বাইপাস করে ডান দিকে ব্রিজের রাস্তা ধরে বা হাইওয়ে ধরে চণ্ডীগড়ের রাস্তায় উঠে গেলাম। যেমন নাম সুন্দরনগর, সেরকমও কিন্তু সুন্দর দেখতে এই জায়গাটাও। নামের সার্থকতা আছে জায়গাটায়। কি সুন্দর ভ্যালি, পুরো সবুজে ঘেরা। আজকে একটু ওয়েদারটা সকাল থেকে ক্লাউডি হয়ে রয়েছে, যার জন্য একটুখানি ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। বাকি খুব সুন্দর কিন্তু সুন্দরনগর। সিমলা যাওয়ার পথে আমরা দেখো একটা পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি। বেশ আঁকা বাঁকা, বেশ সিনিক, সুন্দর লাগছে বেশ চালাতে। রোড কন্ডিশন খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আর এখান থেকে সিমলা প্রায় 60 কিলোমিটারের মতো বাকি। বন্ধুরা, জায়গাটার নাম দানো ঘাট। দেখো, এটা একটা ঘাটি। আবার আসছে শালা ঘাট।
এই দেখো বন্ধুরা, এটাকে বলে ঘাটি। এই দেখো দুটো পাহাড় কিন্তু এই জায়গাটায় কানেক্ট হলো এই রাস্তাটা দিয়ে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে এলাম, এটাকেই কিন্তু ঘাটি বলছে এরা। যাই হোক, এটার নাম হচ্ছে দুর্গা ঘাটি। এই হচ্ছে এখানকার ভিউ। জাস্ট রুমটা দেখতে গেছি, সেই সময় ঝেপে বৃষ্টি এসছে, তো বৃষ্টির কারণে আর মানে গোপ্রো অন করতে পারিনি। যাই হোক, তারপর রুম নিয়ে পুরো মল রোডের ওপর রুম নিয়েছি। এখানে খুব কস্টলি রুম, প্রায় 2000 করে আমাদের পড়ে গেল পার ডে পার নাইট। তো যাই হোক, ভালো রুমই পেয়েছি মল রোডের ওপর। আর এখানে তো এখন সিজন চলছে, দেখতেই পাচ্ছ কী লেভেলের ভিড়। তো তারপর ফ্রেশ হয়ে এই মল রোডে এসেছি, একটু স্ট্রিট ফুড ট্রাই করলাম, আর এখন ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে মল রোড যাওয়ার রাস্তার অবস্থা। দেখো বন্ধুরা, এই হচ্ছে সিমলার মল রোডের একেবারে মেন জাংশনটা, দেখতেই পাচ্ছ ওপাশে চার্চ, আর এই হচ্ছে ফাদার অফ নেশন গান্ধী মূর্তি, এই যে। আর এখানে কিন্তু বেশ ভালোই লোক আছে, এখানে কিন্তু হর্স রাইড করা যায়। আর এখানে ছোটোখাটো স্ট্রিট ফুডেরও দোকান আছে, ওপাশে মোমো পপকর্ন পাওয়া যাচ্ছে, ওদিকে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আর এখানে আজকে 8 ন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ সব বইয়ের স্টলগুলো বসেছে টেন্টের মধ্যে দিয়ে। আর অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, পুরো মল রোডটা পুরো ক্লাউডে ঢেকে গেছে, মানে পুরো মেঘেতে ঢেকে গেছে, পুরো মানে কুয়াশা টাইপের হয়ে রয়েছে, কিন্তু এটা কুয়াশা নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘ। একেবারে নিচ থেকে মেঘটা উঠে আসছে, যার জন্য এরকম একটা মায়াবীর পরিবেশ তৈরি হয়েছে। এই হচ্ছে মল রোডের সন্ধে 8টার সময় ভিউ।